বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এবং আমার ডানে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি ডিপার্টমেন্টের প্রফেসর অ্যান্ড চেয়ার ডক্টর মাহবুবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দুজনের কাছে প্রশ্ন যে অনেক ত্যাগ, অনেক রক্তক্ষয়, আত্মদানের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশের একটা যাত্রা, এটাকে নানানজন নানা নামে অভিহিত করছেন, আমি সেই নামে যাচ্ছি না, কিন্তু একটা নতুন যাত্রা বলা যেতে পারে। রাইট ট্র্যাকে বাংলাদেশ আছে কিনা এটা ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যারিস্টার আন্দালিব। আপনাকে ধন্যবাদ ভাই। না, আমি ডেফিনেটলি এই কথাটা তো বলবোই যে রাইট ট্র্যাক একটা প্রসেস, এবং রাইট ট্র্যাকেই আমরা আছি, এবং যে কোনো ট্র্যাকই বিগত 14 বা 15 বছরের যে স্বৈরশাসন তার চেয়ে বেটার ট্র্যাক। সো এই ব্যাপারে নিঃসন্দেহে আমরা বলতে পারি। আমি যেটা আগেও আপনার অনুষ্ঠানে অনেকবার বলেছি যে বাঙালি বন্দি তাজমহলে থাকতে চায় না, মুক্ত কুড়ে ঘরে থাকেও আমরা শান্তি পাই। তো সেইভাবে যদি আমি তুলনা করি তাহলে বিগত 15 বছরে আমরা যা ফেস করেছি, বাংলাদেশ যা ফেস করেছে, সেই তুলনায় আমি মনে করি আমরা রাইট ট্র্যাকে এখন আছি, এবং রাইট ট্র্যাক একটা প্রসেস। আপনি এটা বলতে পারেন যে এটা আরও ভালো হতে পারত। এই 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 যে সরকার আসছে ইউনূস সাহেবের, যেটাকে আমরা সাপোর্ট করেছি এবং সর্বস্তরের মানুষ সাপোর্ট করেছে, এবং এটা আরও ভালো করা যেত অথবা আরও ভালো হবে, সেই আশাই আমরা করি। তো সুতরাং আপনি কি কোনো ব্যত্যয় বিচ্যুতি লক্ষ্য করেন? মানে না, কিছু টেকনিক্যাল জিনিস তো খাচ্ছেন, ধাক্কা খাচ্ছেন মনে হচ্ছে, যেটা আমি ওইভাবে ওই হার্শ টার্ম ইউজ করব না, হোঁচট বা ধাক্কা। তবে আমি মনে করি আরও কিছু সুন্দর জিনিস করা যেতে পারতো। যেমন এই সরকার যখন আসছেন, এই সরকারে গত সরকারের প্রধানমন্ত্রী যেভাবে পালিয়ে চলে গেলেন বা আওয়ামী লীগের যেভাবে পতন হলো, আমার কাছে প্রথমে আমি আশা করেছিলাম যে প্রথমেই বিগত 3টা যে পার্লামেন্ট, ওই 3টা পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করাটা খুব ইম্পর্ট্যান্ট। বিকজ একজন অবৈধ প্রধানমন্ত্রী কিন্তু ভেঙে গিয়েছেন। আপনি কিন্তু যখন ইতিহাসের পাতায় লেখা থাকবে যে প্রাইম মিনিস্টার ফ্লিউ বা প্রাইম মিনিস্টার ফ্ল্যাড বা এই যে হচ্ছে, তখন বুঝতে হবে ইলেজিটিমেট প্রাইম মিনিস্টার ফ্ল্যাড, দ্য গভর্নমেন্ট ওয়াজ ইলেজিটিমেট। তো আমি মনে করি এরকম একটা রিট পিটিশন বা যেভাবেই হোক হয়ে যে গত 3বারের যারা এই আপনার ডামি নির্বাচন করে যারা গণতন্ত্র হত্যা করেছে, সেই বিচারটা হওয়া উচিত, এবং সেই 3টা পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করা উচিত। তাদের মেম্বার অফ পার্লামেন্টদেরকে সরকারি যেসব সুবিধা তারা পেয়েছে সেগুলিকে ফেরত আনার ব্যবস্থা। বিকজ আপনি তো বৈধ প্রধানমন্ত্রী তো আর পালিয়ে যাচ্ছে না, বা বৈধ সরকার তো আর পতন হচ্ছে না। এই জিনিসটা না হলে কিন্তু ইতিহাসে এটা হাফ ট্রুথ থেকে যাবে। কারণ আমরা না হলে এই আন্দোলনটা উইটনেস করেছি, আমরা কারাগারে গিয়েছি বা হাজারো মানুষ শহীদ হয়েছেন, কিন্তু 20 বছর 25 বছর পর যখন এটা কিতাবে থাকবে, বইয়ে থাকবে, তখন এই জিনিসটা থাকা অনেক গুরুত্ব। আমরা একটা মুখে বলছি যে আমরা সবাই জানি যে গত 3বার সরকার কী ছিল। তো আমি মনে করি ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেকেন্ড, আরেকটা জিনিস আমি মনে করি, যেটা আপনি আমাকে আপনার আরেকটা শোতে আমি যেটা বলেছিলাম, যে এই সরকারের আসার সাথে সাথেই আন্দোলনটাকে সম্পূর্ণ ছাত্র জনতা বা মানে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজেদের করে নেওয়ার যে একটা প্রবণতা ছিল, যেটা আলহামদুলিল্লাহ এখন আই এম শিওর দে হ্যাভ রিয়েলাইজড, এবং আমরা দেখছি যে তারা অন্যদেরও এই ক্রেডিট দিচ্ছে বা সবাইকে সাথে নিয়ে করার চেষ্টা করছে। কিন্তু সরকারে যারা আছেন তারা তো খুব জোর করে এটা বলবার এবং বোঝাবার চেষ্টা করছেন যে তারা আসলে এটা ছাত্রদের সরকার, ছাত্রদের নিয়োগকৃত সরকার, ছাত্ররাই সব, ছাত্ররাই শক্তি, ছাত্ররাই এই আন্দোলনের কেউ কেউ তাদের পাসরা মাইন্ডে নানানভাবে। বিকজ এইটার ভিত্তিতেই তো ওনাদেরকে ওখানে আনা হয়েছে। সো ছাত্রদের ক্রেডিটটা যত দিতে পারবেন ওনাদের জায়গাটা পরিপক্ক তত হবেন। বিকজ আমার মনে হয় না এই 25 জন বা 21 জন যতজন আছেন, 5-6 জন ছাড়া বাকি কেউ এই ছাত্র জনতার আন্দোলনে একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন। বাট ইউনিভার্সিটি ইম্পর্টেন্টও না আমরা মনে করি, বিকজ সব কিছুই তো আর স্যাক্রিফাইস বা ত্যাগের কোটায় হয় না। কিছু কিছু ক্ষেত্রে এক্সপার্টিজ বা আপনার বিশেষজ্ঞ তারও একটা গুরুত্ব আছে। তো আঙ্গিকেই দেখতে চাই জিনিসটা, যে আমি মনে করি ওনাদের এক্সপার্টিজ আছেন, ওনারা এখানে আসছেন। তবে একটু যদি সবার সাথে সব ব্যাপারে কথা বলে নিয়ে কাজগুলি করতো, তাহলে আমার মনে হয় যে এখন যেই, যেমন আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, মনে করেন পুলিশের যে ঘটনাটা, এখনও পুলিশ কাজে যাচ্ছে না, এখনও পুলিশের চেন অফ কমান্ডটা ভাঙা। এখন জিলুর ভাই, কতগুলি পুলিশ আওয়ামী মাইন্ডেড বা কতজন বেনজির বা হারুন বা কতজন বিপ্লব
আছেন, সবাই তো এরকম না। বিভিন্ন জায়গাতে থানাতে দেখা গেছে পুলিশকে জ্বালিয়ে মেরে ফেলা হচ্ছে। 400-500 পুলিশ বা কত পুলিশ মারা গিয়েছে আমি বলতে পারি না। এর মধ্যে ইনোসেন্ট পুলিশ আছে যারা শুধুমাত্র চাকরিতে ছিল। আপনি যদি কোনো কমিশন গঠন না করেন, আপনি যদি এদের পরিবারদেরকে আপনি যদি রিহ্যাবিলেট না করেন, আপনি যদি এদেরকে রেকগনাইজ না করেন, তাহলে সামনে মানুষ কেন পুলিশে চাকরি করবে? কেন পুলিশ তার দায়িত্ব করবে? একটা হাবিলদার, আপনি একটা অ্যাম্বাসির সামনে হয়তো দাঁড়িয়ে আছে, আপনি তাকে যদি দোষারোপ করছেন, তো পুলিশের যে স্টিগমাটা, পুলিশের যে একটা ট্যাবু, এই যে নামটা, যে পুলিশ মানি এটা, হ্যাঁ এটা সত্যি পুলিশ দৃশ্যমান সরকার ছিল বলে আমাদের একটা রোষ, আমাদের একটা ক্ষোভ পুলিশের উপরে ছিল। কিন্তু তার মানে এই পুলিশদেরকে ব্যালেন্স করা, পুলিশদেরকে আনা, কারণ পুলিশ জেগে থাকে এই জন্যই তো আমরা ঘুমাতে পারি। তো এই যে ললেসনেসটা, এটা এখন যেটা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে পুলিশ আইন শৃঙ্খলা পজিশনটা, এখান থেকে আপনি দেখেন, আপনি কিন্তু এই সরকারের তরফ থেকে তেমন কিছু দেখতে পাননি। তো এই জিনিসগুলি, এরকম আরও অনেক ব্যাপার আছে, যে গার্মেন্টসের যেই জিনিসগুলি হচ্ছেন, ওনারা সব দাবি দাবা মেনে নিচ্ছেন। দিস ইজ নট দ্য ওয়ে। আমি মনে করি, এখন আমি সবসময় বলতাম যে এই সরকার যদি পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টি বা সমাজে গ্রহণযোগ্য যারা, ওনাদের সাথে পর্দার আড়ালে হোক বা সম্মুখে হোক, সম্পর্কটা যদি আরও ডেভেলপ করতো, তাহলে আমার মনে হয় ওনাদের এই প্রসেসটা, এই 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 কার্য সম্পন্ন করার প্রসেসটা আমার মনে হয় আরও অনেক ইজিয়ার হতো। এখন আমরা দেখছি গুলশান থানার ওসিকে দেয়া হয়েছে আপনার কেরানি, আপনার যাত্রাবাড়ি হত্যা মামলায়। তো এরকম করে যদি একটা ইনস্টিটিউশন বা আমলাদের প্রতিও যদি এই ধরনের একটা ভীতি হয়, তাহলে তো কান্ট্রি উইল স্টপ ফাংশনিং। হ্যাঁ, তো আমার মনে হয় এই জিনিসটা, আরেকটা জিনিস এটাও মাথায় রাখতে হবে, এই যে সব ক্রেডিটটা যে সব জায়গায় তো না। বাংলাদেশের সেনাবাহিনী, বিশেষ করে আমাদের যে আর্মি চিফ, উনি যে ভূমিকা নিয়েছেন এবং উনার যে টিম, উনারে যে ভূমিকা নিয়েছেন, আমার মনে হয় স্বাধীনতার পরে জিয়াউর রহমান সাহেব বা আপনার ওসমানী সাহেব এই ধরনের আর্মির রেপুটেশনকে এত উপরে উঠিয়ে যাওয়া, মানে জনগণের অন্তরের কাছে নিয়ে আসা, আমার মনে হয় কেউ করে না। আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় সেই জিনিসটাও আমাদের, সুইট ওয়ার্ড মেক্স ডিফারেন্স। ওকে, আপনার জাস্ট ওয়ার্ড অফ অ্যাপ্রিসিয়েশন কিন্তু মানুষকে অনেক পরিবর্তন করে। তো আমি মনে করি এই জায়গাগুলিতে এই সরকারের একটু কনসেন্ট্রেট করা উচিত। প্রফেসর মাহবুবুর রহমান, আপনার কাছে ওই একই প্রশ্ন, যে রাইটটাকে আছে কিনা সরকার, এটা সরকারের ন্যাচার, সরকারের বৈধতার উৎস, তার সাংবিধানিক ভিত্তি, জনভিত্তি, রাষ্ট্রের যে নানা প্রতিষ্ঠান বা স্টেক হোল্ডার্স আছে তাদের সঙ্গে তার সম্পর্ক, যেমনটা সেনাবাহিনীর কথা বলা হলো, আমরা যদি প্রশাসনের কথা বলি বা অন্যান্য যেসব শক্তি, এবং তার আন্তর্জাতিক যে সমর্থন, সব মিলিয়ে আপনি কি মনে করেন যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সরকার এবং বাংলাদেশ রাষ্ট্র? ধন্যবাদ নজরুল, এবং একই সাথে আমার খুব প্রিয় মানুষদের একজন ব্যারিস্টার আদনানুর রহমান পার্থ এবং অগণিত দর্শক শ্রোতা। খুব সহজ করে বললে, একটা ডিপ স্টেট যখন গড়ে ওঠে, 16টা বছর সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা, ঠিক এই অচলায়তনের উপরে দাঁড়িয়ে নতুন কোনো কাঠামো তৈরি করা কিংবা নতুন পথ চলা যে কত চ্যালেঞ্জিং, এটা সম্ভবত বাংলাদেশ কেন, পৃথিবীর আরও অনেক দেশেই যেখানে এই ধরনের গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব সংগঠিত হয়েছে, সব জায়গায় এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। তো কাজেই আমি বরং বলবো যে বাংলাদেশে, মানে ওই যে বাংলা একটা কথা আছে, সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, তো আমাদের সারা অঙ্গটাই তো শেষ করে ফেলা হয়েছে। তো যে কারণে এই সংস্কার বা এই যে প্রতিবিধান, আমাদের যে এক্সপেকটেশন, এটা অনেক বেড়ে গেছে। তবে আমি পূর্ণ একমত, যারা ক্ষমতাটা, মানে দায়িত্বে যারা এসছেন, তাদেরকে দে হ্যাভ টু লুক এট দেয়ার বেসিস, তাদের এই অবস্থানের বৈধতাটা কোথায়। এটা কিন্তু কোনো সংবিধান দ্বারা নির্ধারিত হয়নি, কারণ গণ অভ্যুত্থান তো আর সংবিধান মেনে হয়নি। কাজেই যে সরকার ছিল, এটি একটি অবৈধ সরকার ছিল, যার কোনো বৈধতা ছিল না, কোনোভাবেই না, এটা সুস্পষ্ট ছিল। যে কারণে দরকার ছিল শুধুমাত্র এটাকে ধাক্কা না, আসলে অনেক সময় কখনো কখনো অনেকে বলে টোকা দিয়ে ফেলে দেওয়ার মতো। তবে হ্যাঁ, ডিকটেটরশিপ খুব শক্তিশালী যন্ত্রের উপর দাঁড়িয়ে থাকে, তার প্রতিষ্ঠানগুলোকে সে নিজের মতো করে পার্সোনালাইজড করে ফেলে, ফলে ব্যক্তি, যেটাকে বলা পার্সোনাল অটোক্রেসি, কখনো কখনো ইট টার্নস ইন্টু টোটাল ডিকটেটরশিপ অ্যান্ড টোটালিটারিয়ানিজম। তার সকল বৈশিষ্ট্য আমাদের এখানে বর্তমান ছিল। তখন কিন্তু
যারাই সরকারে আসেন তাদেরকে আর একটু সাহসী হতে হয়, তাদেরকে জনগণ যাদের ভিত্তি, কারণ এটা তো আমি মনে করি একটা ভুলের মধ্যে এটা ছিল অবশ্যই, যে সম্মান প্রদর্শন করতে গিয়ে ছাত্ররাই বসিয়েছে, এই কথাটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট হতো ছাত্র এবং জনতা, দেশের মানুষ আমাদেরকে বসিয়েছে। তো এটা কিন্তু বৈধতাটাকে আরও স্পষ্ট করে দেয়। তো সেই জন্যে ওই জায়গাটায় আমার মনে হয় শুধু এটা বলার না, এটা আচরণের মধ্যে এটা প্রমাণ করার বিষয় যে দিস গভর্নমেন্ট ইজ এ ভেরি মাচ এ লেজিটিমেট গভর্নমেন্ট, যাকে জনগণ, কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের জনগণের একটি অংশ পাওয়া যাবে না যারা এই সরকারকে বলছে যে না আমরা তাদেরকে মানি না। এই সরকার একমাত্র ব্যতিক্রম সম্ভবত হয়েছে নিউ ইয়র্কে যখন প্রফেসর ইউনূস গেলেন, তখন প্রতিটা আওয়ামী লীগের কেউ কেউ সেখানে বিক্ষোভ প্রদর্শন করবার চেষ্টা করেছে। এটাকে ধর্তব্যের মধ্যে নেওয়া যায় না এই কারণে যে যাদের নেত্রী পালায় গেল, যাদের দলের কারোই কোনো অস্তিত্ব নাই দেশের ভেতরে, শুধু মিডিয়াতে আমরা দেখতে পাই ইদানিং যে যখন রয়টারের সর্বশেষ যে রিপোর্টটা, তাতে আওয়ামী লীগের বক্তব্য থেকে দেওয়া হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের। আচ্ছা, ডাজ হি রিপ্রেজেন্ট আওয়ামী লীগ? ইজ হি রেকগনাইজড লিডার ইন এনি ক্যাপাসিটি অফ দ্যাট পার্টি? নো। যার সকালবেলা এক কথা আবার বিকেলবেলা আরেক কথা আসে, যার এত অসংলগ্নতা, তাকেই বা কেন মিডিয়া এইভাবে কাভারেজ দিচ্ছে? আই উড আস্ক দ্যাট কোয়েশ্চেন, যে এটা তো বিভ্রান্ত করো জনগণকে, পরিষ্কারভাবে বিভ্রান্ত করো। তো যেটা বলার জন্য আমি এই প্রসঙ্গ নিয়ে এসেছি যে এই সরকারকে আরও বেশি দৃঢ়তার সাথে এবং আরও বেশি অ্যাকোমোডেটিং, অর্থাৎ সমস্ত স্টেক হোল্ডারদের, আমি মনে করি সরকারের একটু আরে অগ্রসর হওয়া দরকার ছিল, যে পদক্ষেপগুলি নিচ্ছে সেখানে রাজনৈতিক দলগুলোকে আরো বেশি পর্যালোচনায় নিয়ে আসে, কাছে নিয়ে আসে, আলোচনায় নিয়ে আসে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো যোগাযোগ আসলে সেই অর্থে এটা কিন্তু একটা উইক পয়েন্ট আমি মনে করি। ফর এক্সাম্পল, এই যে 6টা কমিশন গঠন করেছে, অত্যন্ত সুন্দর পদক্ষেপ, কোনো সন্দেহ নাই। এমনকি আমি তো এটাও মনে করি যাদেরকে এক একটা কমিশনের প্রধান করা হয়েছে তারাও দেশে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তাদের প্রত্যেকে যার যার ফিল্ডে রয়েছে ট্র্যাক রেকর্ড হুইচ ইজ রেসপেক্টেড বাই দ্য পিপল। হাউএভার এটা প্রশ্ন করতে পারে, এটা কার সাথে কনসাল্ট করে, কে করলো? ওয়াই নট গেটিং ইনভলভড উইথ দ্য পলিটিক্যাল পার্টিস, টেকিং দেয়ার সাজেশনস? খুব বেশি কি ব্যতিক্রম কিছু আসতো? মোটেই না, হয়তো, তবে পার্টিসিপেশনটা খুবই দরকার ছিল। এবং আমি মনে করি সামনের দিনগুলোতেও যত বেশি সম্পৃক্ততা বাড়ানো যাবে, রাজনৈতিক দল এমনকি সমাজের যারা স্টেক হোল্ডার্স, যাদের সাথে কনসাল্ট করলে সমাজে ঐকমত্যের পরিধি ব্যাপ্তি ব্যাপকতর হবে, তত বেশি সরকারের পক্ষে যে কোনো সিদ্ধান্ত নেওয়া সহজতর হবে এবং সিদ্ধান্ত বাস্তবায়নটা সহজ হবে। অন্যথায় একটি পদক্ষেপ নিলাম আজকে, কালকেই এরশাদ সাহেবের মতো, এরশাদ সাহেবকে বলা হতো সিএমএলএ মানে ছিল ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট। তো এই ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট হওয়ার দরকার নেই, কাজে অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগেই আরও বেশি পর্যালোচনা করে আরও অ্যাকোমোডেটিং হওয়া ভালো, রিপ্রেজেন্টেটিভ হওয়ার দরকার আছে। এবং এটা যদি না করা, সামনের দিনগুলো আরও বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে এটা কি মনে হয় আপনার কাছে যে এই সরকার অনেক বেশি ইন্টারন্যাশনাল এক্সপোজারের দিকে মনোযোগী, বা এই সমর্থনটা তারা পাচ্ছেও, এটাও বাস্তবতা, কিন্তু ডোমেস্টিক অ্যাফেয়ার্সগুলো দিয়ে খুব একটা মনোযোগী না, যেটা আপনি বা পার্থ যেটা বলছেন? যে আমি একটু দ্বিমত করব, আমি বুঝতে চাইছি, রেসপেক্ট ডেফিনেটলি এটা বাই প্রোডাক্ট। প্রফেসর ইউনূসের যে ব্যক্তিত্ব, আমি বরং মনে করি ইটস এ প্লাস পয়েন্ট ফর বাংলাদেশ। তিনি বাংলাদেশের ইউনূসের বাংলাদেশ, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের যে উচ্চতা, তার যে মান, তার যে রিকগনিশন, তার যে রেসপেক্ট সারা পৃথিবীতে, আপনি চিন্তা করুন তো গত 50 বছরে এই 17ই সেপ্টেম্বর কিন্তু জাতিসংঘের সদস্যপদ পেয়েছিল বাংলাদেশ। তো সেখান থেকে 50 বছর পার হয়েছে,
প্লিজ শো মি এনি হেড অফ দ্য গভর্নমেন্ট অর হেড অফ দ্য স্টেট জাতিসংঘে গেছে এবং এত আকর্ষণ এর কেন্দ্রবিন্দু হতে পেরেছে, নো। তো সেটা বরং আমরা অবস্থা যা দেখতাম ওই কোনো মতে ফটো সেশন করার জন্য বা সাইড লাইনে দাঁড়িয়ে হাই 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 কি যে প্রাণান্তকর বা সেলফি তুলে, কিন্তু এগুলো আপনার এই বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করবার কোনো সুযোগ নেই, এগুলো যথার্থ। আচ্ছা, আমি আসছি ভেতর থেকে যদি আপনি আমি আসছি তো কাজে দ্যাটস আওয়ার প্লাস পয়েন্ট। অ্যান্ড আমি বলবো there could not be any better choice than Professor Yunus for heading the interim government, and that has been not only placed Bangladesh in a better way, actually in a way international respect recognition, এবং তিনি আগের জায়গায় যাচ্ছে কিন্তু আপনি দেশের কথা বলবেন, বাট মাঝখানে আমি একটু মানে বিগত 15 বছর আমরা যে আলোচনাটা দেখেছি, মানে আওয়ামী লীগের লোকজন যখন কথা বলেছেন সবকিছু মানে উপরে সৃষ্টিকর্তার, নিচে শেখ হাসিনা, এর বাইরে আর কিছু নাই, সকল প্রশংসা তার, সকল কাজ তিনি করেন, অন্য কাউকে কিছু করতে হয় না। এখনো কি ব্যাপারটা শুধুমাত্র একজন ব্যক্তি কেন্দ্রিক দাঁড়াচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন। মানে তার দলের লোকজন এরকম মহান করতো, কিন্তু প্রফেসর ইউনূসকে তো না 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 সারা পৃথিবী করছে। আমি সেটা বলছি না, আমি বলছি যে পুরো বিষয়টা এককেন্দ্রিক হয়ে যাচ্ছে কিনা। উনি তো একা তো একজন মানুষের পক্ষে তিনি যত বড়ই হন না কেন দেশ চালানো সম্ভব নয়, রাষ্ট্র পরিচালনা অনেক কমপ্লেক্স ইস্যু, এবং সেখানে আমি বুঝতে চাই যে উনি ওনার টিম অ্যাকশন সেগুলো ঠিক আছে কি। যদি টিমের কথা হয় তাহলে সেটা আমি বলবো ফার্দার আলোচনার দাবি রাখে। সেই অর্থে এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে অনেক কিছুর মধ্যে আমরা একটা ফাঁক ফোকর দেখতে পাই, যেমন ইন্টেলিজেন্স গ্যাপ দেখতে পাই, কোঅর্ডিনেশনের অভাব আমরা দেখতে পাই। এই উপদেষ্টাদের মধ্যেই কোনো ধরনের সংহতি, কোঅর্ডিনেশন, একমুখীনতা পাওয়া যায় না। এক একজন এক একভাবেই দেখছেন এবং তাদের মতো করে কাজ করছেন। এটা সমন্বয়হীনতা শুধু নয়, এটা অনেক সময় বিব্রতকর সরকারের জন্য। দেশের ভেতরে আমরা শুরু করছিলাম এটা দিয়েই, সেটা হচ্ছে যে সরকারের এজেন্ডা কি কি, তারপর সেই রোডম্যাপটা কি, কিছুটা এসছে এখন আমরা। কিন্তু ইন্টারেস্টিংলি, যদিও ইট ওয়াজ নট এক্সপেক্টেড, দ্য আর্মি চিফ উইল হ্যাভ টু সে যে 18 মাসের মধ্যে নির্বাচনে যেতে হবে। এটা পক্ষে বিপক্ষে কিন্তু দুটোই যুক্তি আছে। যে কেউ কেউ প্রশ্ন করছে, একদিকে যেমন জেনারেল ওয়াকার খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন, তিনি যে ভূমিকা রেখেছেন এটা, তবে এটা কিন্তু প্রথম নয়। এটা আমরা ভুলে যাই 1990-এর যে গণঅভ্যুত্থান হয়েছিল, আমি ব্যক্তিগতভাবে তখন ইন্টারভিউ করেছিলাম জেনারেল সালাম, যে সালাম ছিলেন সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ। জেনারেল নুরুদ্দিন তখন চায়না সফরে গিয়েছিলেন, এরশাদ সাহেব কল দিয়েছিলেন, সিনিয়র জেনারেলদের মিটিং ছিল, তো তিনি এক্সপেক্ট করছিলেন যে সেনাবাহিনী রোল প্লে করবে, এগিয়ে আসবে। জেনারেল সালামকে প্রশ্ন করছিলেন এরশাদ, জেনারেল সালাম বলেছিলেন সরি স্যার, উই ডিসাইডেড আদারওয়াইজ। এরশাদ সাহেব বুঝতে পেরেছেন মেসেজটা কি। তিনি বলেন ইজ ইট ইউর লাস্ট স্যার? বলে ইয়েস স্যার। তখন তিনি ফোনটা রেখে দিয়েছিলেন। জেনারেল সালাম তখন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেটা হেল্প করে। তিনি দুঃখ করে বলেছিলেন যে আমাদের ভূমিকাগুলো আড়ালেই থেকে যায়, আপনারা তো গণঅভ্যুত্থান, আমাদের কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে এটা হচ্ছে এই কারণে যে সেনাবাহিনী তো দেশের জনগণের সেনাবাহিনী, যখন জনগণ ব্যাপক হারে নেমে আসে তখন কিন্তু সেনাবাহিনীর রেসপন্স ইতিবাচকভাবে না করে পারে না। প্রশ্ন হতে পারে তাহলে আগে কেন হলো না, জেনারেল আজিজের সময় হলো না, জেনারেল কি নাম শফিউদ্দিনের সময় হলো না। দুইটা বিতর্কিত নির্বাচন, জেনারেল আজিজের সময় তো মানে কি বলবো যে তিনি তো সেই নির্বাচন সমর্থন করেছেন। এক্স্যাক্টলি, তিনি মিডিয়াতে বলেছেন যে বিশ্বে এর চেয়ে ভালো নির্বাচন হয় না। এইখানটার কথা যে যদি আপনি তাদেরকে এক পাল্লায় রাখেন, যারা ওয়াকারকে যদি আরেক পাল্লায় রাখেন, ওই বাকি দুজন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। কারণ জেনারেল ওয়াকার উইল বি রিমেম্বার্ড ইন দ্য হিস্ট্রি উইথ রেভারেন্স, রেসপেক্ট। কিন্তু এখানটা আবার একটা কথা, যার শেষ ভালো তার সব ভালো। তিনি আগামী দিনগুলোতে কি ভূমিকা পালন করেন, যেমন তিনি বলছেন একদিকে সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রেখে প্রফেশনাল করার তিনি চিন্তা করছেন। এটার সাথে কিন্তু সেনা প্রধানের আগে ভূমিকা যথেষ্ট সুন্দর, কিন্তু দুটো ভূমিকার জন্য এখনও একটু প্রশ্ন রয়ে গেছে। এক, 650 জন যাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, তাদের মধ্যে কারা কারা বিদেশে পালিয়ে গেছে, কেন পালিয়ে গেল, কিভাবে পালিয়ে গেল, এবং বাকি যারা ছিল
এই তালিকাটা আপনার এই অনুষ্ঠানে আমি গত আলোচনায় বলেছিলাম ইট শুড বি অন রেকর্ড যে সেনাবাহিনীর মর্যাদা রক্ষার জন্যে, দেশের ট্রান্সপারেন্সি প্রমাণ করবার জন্যে এবং আইনের শাসনের দিকে জনমনে যে কষ্ট, ক্ষোভ, ব্যথা, বেদনা এগুলোকে প্রশমনের জন্য এসব প্রশ্নের উত্তর দরকার ছিল। এবং ইট উড হ্যাভ ক্রিয়েটেড বেটার আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য ডিফেন্স, I mean, as well as the political parties and the people at large. তো সেটা হয়নি, ফলে সমস্যা বেড়েছে। যেমন আমরা এখন শুনতে পাচ্ছি অমুক নেতা অমুক দিক দিয়ে পালিয়ে গেছেন, ওদিক দিয়ে গেছেন। তো যারা এখানে ছিল তারা কিভাবে চলে গেল, এটা কি কোনো জবাবদিহিতা আসতে হবে না? অ্যাট দি সেম টাইম যে আগামী দিনগুলোতে এই ইলেকশনের ব্যাপারটা it should be left with this government and political parties. গভর্নমেন্ট যখন বলছে না, তো অনেকে তো মনে করছেন তারা তিনি একটা স্বস্তি দিয়েছেন, যদি তার কাছ থেকে না শুনে গভর্নমেন্টের কাছ থেকে শুনে ভালো হতো। কিন্তু গভর্নমেন্ট হয়তো ব্যক্তিগত পরামর্শ দিতে পারতেন না, কিন্তু গভর্নমেন্ট তো কিছু বলছে না। না, আমার মনে হয় এবং তাতে করে অনেকে স্বস্তি পেয়েছে। নিউইয়র্কে কিন্তু ওনার প্রেস সেক্রেটারি, না এটা আর বলা যাবে না, কারণ প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি মিস্টার আলম তিনি বলেছেন যে সংস্কারের পরে 18 মাস, ধরলে 2 বছরের মতো সময় লাগতে পারে। সংস্কারের পরে মানে কি সংস্কার করতে কতদিন লাগবে সেটা তো তারা জানেন কিনা, সেটা বোঝাচ্ছে এই অর্থে যে যেই কমিশনগুলো গঠন করা হয়েছে তাদের কিন্তু 3 মাস সময় দেওয়া হবে। 3 মাস তো শুধু তারা রিপোর্ট দেবেন, তারপরে ব্যারিস্টার পার্থদের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলো আলাপ করবেন, আলাপ করে তারপরে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাবেন বা একটা রিপোর্ট, ফাইনাল রিপোর্ট দাঁড়াবে বা কনসেনসাসটা কোথায় হচ্ছে, এটা করতে কতদিন লাগবে কেউ জানে না। তো এইখানটা কিন্তু তারপরে এটা সমাধান কিন্তু রাজনৈতিক দলগুলো করতে পারে। ব্যারিস্টার পার্থ আমার সামনে বসে আছেন, আমি মনে করি কি রাজনৈতিক দলগুলো নিজেদের উদ্যোগে সংলাপ নিজেদের মধ্যে করা দরকার। কারণ এই অন্তর্বর্তী সরকার যখন উদ্যোগ নেবেন তখন তারা কথা বলবেন, কেন এত 15টা বছর আন্দোলন করেছেন, আপনারা নিজেদের মধ্যে কিন্তু বিভিন্ন সময় আলোচনা করেছেন। এবং এখন ফর এক্সাম্পল বিএনপি বলে জাতীয় সরকার গঠন করবে, এগুলো মূলা ঝুলানো নাকি সত্যিকার অর্থেই তারা কি ধরনের করতে যাচ্ছেন, ফর্মুলাটা কেমন হবে? কারণ আমরা দেখেছিলাম 1996 যখন শেখ হাসিনা প্রথম সরকার গঠন করলো, বলল কি ঐকমত্যের সরকার। আপনি 2-3টা মন্ত্রী দিলেন ওই বিহার থেকে, অপোজিশন থেকে বা অন্য দল থেকে, আর এটা ঐকমত্যের সরকার হয়ে গেল। নো, দিস ইজ নট কনসেন্সাস ক্লিয়ারলি, এবং তার জন্য পদক্ষেপ কাজকে এগিয়ে রাখা দরকার। জি, অনেকগুলো প্রসঙ্গ, বা এক হচ্ছে যে নির্বাচন কবে হবে, অনেকের কাছে নির্বাচনটা মোটেই গুরুত্বপূর্ণ না। অনেকে মনে করেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজটাই হচ্ছে নির্বাচন নিশ্চিত করা, একটা ভালো নির্বাচন অনুষ্ঠান করা। কোনো ধারণা পাওয়া যাচ্ছিল না যে নির্বাচনটা হবে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মনে করেন এটার তো ওনার এখতিয়ারের মধ্যে পড়ে কিনা, বা সরকারে যারা আছেন তারা বললেন, উনি কেন বললেন। আবার কেউ কেউ মনে করেন উনি এক ধরনের স্বস্তি দিয়েছেন যে অ্যাটলিস্ট একটা ধারণা পাওয়া গেছে, হয়তো সরকারের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং। কারণ তিনি বলছেন যে তিনি প্রতি সপ্তাহে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন, তিনি বলছিলেন যে তারা সহযোগিতা করতে চান 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য। এটা একটা দিক। দুই হচ্ছে 6টা কমিশন হয়েছে, অনেকে মনে করেন আরও অনেক কমিশন হওয়া দরকার। সো ওই যে প্রেস সেক্রেটারিকে উদ্ধৃত করলেন প্রফেসর মাহবুবুর রহমান, যে সংস্কার শেষ করে 18 মাস, এবং যেই সংস্কারের যে উদ্যোগ বা কমিশন নিয়ে যে উদ্যোগগুলো, সেগুলোকেও আপনারা কীভাবে আপনারা দেখেন? না, আমি তো ভাইয়ের কথা শুনছিলাম। এখন আসলে ব্যাপারটা আমরা যে নিজেরা আলাপ করি না বা এটা না, এই কথাটা সত্যি না, আমরা নিজেরা আলাপ করি। মানে আমরা এমন কোনো আলাপ করতে চাই না যাতে করে এই সরকার বিব্রত বোধ করে। আর আমাদের কোনো কথা যদি এই সরকার কোনো কারণেও যদি এই মেসেজটা জাতির কাছে যায় যে আমরা এই সরকারের বিরুদ্ধে, বিকজ আমরা চাই এই সরকারটা থাকুক, এই সরকারটা ভালোভাবে কাজ করুক, সরকারটা কনফিউজ না হোক, এবং আমরা চাই যে ওনারা সংস্কার। দেখুন, খুব 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 সাদা কালোভাবে দেখি জিনিসটা। এই সরকারটা আসছে, কোটা থেকে একটা আন্দোলন আরম্ভ হয়েছে, এদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত ছিল, এই ছাত্রদের দ্বারা একটা আবেগীয় বন্ধন সৃষ্টি হয়েছে সব স্টেক হোল্ডারদের, আমাদের সবার। ওকে, আমরা রাজনীতিবিদ, সাধারণ মানুষ, সবার এই বন্ধনটা এত সাকসেসফুল হয়েছে যে যখন এই সরকার মানুষ মারা আরম্ভ করলো, আমরা সবাই কন্ট্রিবিউট করে এই সরকার চলে গেল। সেখানে বিএনপির মানুষ মারা গিয়েছে, জামাতের মারা গিয়েছে, আমাদের মারা গিয়েছে, অন্যান্য দলের সাধারণ মানুষ মারা গিয়েছে, রিক্সাওয়ালা মারা গিয়েছে, সবাই এখানে ক্ষতিগ্রস্ত। তো এই সরকার যখন ক্ষমতায় আসলো, অফকোর্স
ইট ওয়াজ আ সারপ্রাইজ, আমরা কেউ জানতাম না। সো এই সরকারের কোনো হোমওয়ার্ক ছিল না আগে থেকে। এই সরকার আসলে, এবং এই সরকারের প্রথমেই বের করা উচিত, বা যেটা দায়িত্ব ছিল, যে আমরা কি করব, আমাদের কাজটা কি। প্রথম কাজটা হলো বিচার করা, যে হত্যাগুলি হয়েছে, যাতে করে এইটা আগামীতে না হয়, সেই বিচার কার্যটা করা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা ঢালাওভাবে মামলা দেখলাম, ভালো মানুষ খারাপ মানুষ সব মিলিয়ে আমরা মামলা দেখলাম। এখানে কিছু পলিটিক্যাল অ্যাডভান্টেজের মামলা দেখলাম, যে যার মতো মামলা করছে। এখানে আমরা হঠাৎ করে, যেহেতু ললেস ছিল, পুলিশ একটা ভূমিকাতে ছিল বা ছিল না, এই কারণে সারা বাংলাদেশের মানুষ একটা আতঙ্কে ছিল যে কখন ডাকাতি হয়, সেই জিনিসটা হ্যান্ডেল করা দরকার ছিল। এবং তারপর সংস্কারটা, এবং সংস্কারটা কিসের সংস্কার, এটা কি নির্বাচনমুখী সংস্কার, না ভবিষ্যতে এমন কোনো ফ্যাসিজম না আসতে পারে সেই কারণে আপনার সংস্কার। এখানে একটা জিনিস বুঝতে হবে, যে সরকারের বুঝতে হবে যে আপনি এমন কোনো আইনি পাশ করতে পারবেন না যেটা ভবিষ্যৎ পার্লামেন্ট সরিয়ে ফেলতে পারবে না। নো পার্লামেন্ট ক্যান বাইন্ড হিজ সাকসেসেস, আপনি পারবেন না। সো আপনাদের, আমাদেরকে বা পলিটিশিয়ানদেরকে, বা সামনে যারা পার্লামেন্টে যাবে বা সরকার হবে, তাদেরকে শেখ হাসিনা অপরিবর্তনীয় করে যে কোনো লাভ না। তো আমার কথা হলো, এটা পারে না, কেউ করতে পারে না। মানে গত গভর্নমেন্ট তো বাংলাদেশের আপনার সংবিধানের স্পিরিটই পরিবর্তন করে ফেলছে, ভোট ছাড়া 3টা নির্বাচন করে ফেলছে, টিকতে তো পারে নাই। তো আপনাদের, আমাদের, বা সরকারের আমাদেরকে একটা ট্রাস্টের জায়গায় আসতে হবে, এবং আমাদেরকে কনফিডেন্সে নিতে হবে, এবং মানে আমাদের পলিটিশিয়ানদের কথা বলছি, আর যারা এই 3টা গভর্নমেন্টের অধীনে যায়নি, এবং বিএনপিকে, এবং ওই কারণে তাদেরকে একটা গুড বুকে নিয়ে ওই আলাপের জায়গাটা থাকতে হবে। নাহলে আমাদের নেতাকর্মীদের যে মামলা, আমাদের তো কম, বিএনপির যে মামলা, বিএনপি আপনার তারেক রহমানের সাহেবের যে মামলা, এই জিনিসগুলি যেগুলি পলিটিক্যালি মোটিভেটেড, এই জিনিসগুলি এই সরকারের উচিত ছিল আরও আগে, বা ইনিশিয়েটিভ নিয়ে সবাইকে একটা গুড বুকে নিয়ে বসা। আমি আপনার জন্য না দাঁড়িয়ে তো হঠাৎ করে আমি গুড বুকে বসতে পারবো না, এখানে একটা কনফিডেন্স, বিশ্বাসের জায়গা থাকবে, এবং যথেষ্ট এক্সপার্টিজ আমাদের মধ্যে বা আমাদের এই রাজনৈতিক দলদের মধ্যে আছেন। যেটা ভাই বললেন, যে এই কমিশনগুলি হওয়ার আগে থেকেই আমাদের বসার সুযোগ ছিল যে কি হতে পারতো, রাদার দেন কমিশন করে, যেমন ইলেকশন কমিশনের আগে আমাদের ডাকতো, আমরা আমাদের কথা বলতাম, চা নাস্তা খেয়ে চলে আসতাম, উনি ওনাদের কাজ করতো। তো আমাদের মনে ভয় লাগে যে ওনারা একটা জিনিস প্রিপেয়ার করে রাখলো, যেমন ওই দিন দেখলাম আসিফ নজরুল সাহেব বলে দিল যে কি একটা সংস্কার করবে, আওয়ামী লীগ 10 বছর যাতে আগামীতে নির্বাচন। এই 10 বছর সংখ্যাটা উনি কে দিলেন, উনি কোথায় পেলেন, উনি কি কারণে পেলেন? এই 10 বছর কেন 20 বছর হবে না, বা 5 বছর হবে না, কার সাথে আলাপ করলেন? মানে এই যে কিছু গ্যাপ আপনার দাঁড়িয়ে যায় জিলুর ভাই, এগুলি কিন্তু একটা পর্যায়ে যে রিপেয়ারেবল হয়ে যাবে। সো এই সরকারের ওই কোঅর্ডিনেশনের জায়গাটা সাংঘাতিকভাবে মিসিং। ইট ইজ কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, এটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট যে ডক্টর বা প্রফেসর ইউনুস সাহেবের মতো হাই প্রোফাইল হেড অফ স্টেট এখন পৃথিবীতে আসেনি কি আমি বলতে পারি না। কিন্তু আপনি যদি বিদেশের বা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথেই আপনি খুশি থাকেন, আর দেশের মধ্যে যদি কাজগুলি ঠিক না হয়, যেমন ভাই একটা কথা ঠিক করে বলেন যে কিছু দুর্নীতিবাজদের চেহারা আমরা দেখতে চাই, এই জাতি খুশি হয়েছে যখন দরবেশকে এবং আনিসুল হককে দেখছে। আমরা দেখতে চাই এস আলমের ব্যাপারটা, আমরা দেখতে চাই আমরা সামিট কিভাবে এত টাকার মালিক হয়ে বিলিয়নিয়ার হয়ে গেল, আমার টাকাই এফডিআই করে দেশে আনছে। এস আলমের ওখানে কেন পাচ্ছি না? ওই দিন আমরা দেখলাম এক মন্ত্রী, আপনার অনুষ্ঠানেই বলেছিলাম জাভেদের কথা সবার আগে, জলুভা আপনার যদি মনে পড়ে, যে তার এতগুলি বাড়ি, এই 350 বাড়ি, $700 মিলিয়ন সে নিয়ে গেল, তার বিচারের অবস্থাটা কি? মন্ত্রী বিপু, যে বাংলাদেশের হার্ট, ইকোনমির হার্ট হলো এনার্জি, সেই এনার্জিতে বিপু এক চাটিয়া 10 বছর 15 বছর যে করাপশনগুলি করেছিল, তার সাথে বিভিন্ন সেক্রেটারি কায়কোয়াস আছে, আবার আপনার আবুল কালাম আজাদ সাহেব, তাদের যে অবস্থা, বিভিন্ন প্রজেক্টকে 500 মিলিয়নে যে সিঙ্গেল মর্নিং যে প্রজেক্টগুলি ছিল এসপিএম, সেগুলি $500 মিলিয়ন কে $900 মিলিয়ন করা, এই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়া, এই বিচারগুলিও তো আমরা দেখতে চাচ্ছিলাম। প্লাস নির্বাচনী সংস্কারটা আমরা দেখতে চাচ্ছিলাম, এবং আমরা বিশ্বাস করি এই সংস্কারের দরকার, এবং উই ওয়ান্ট টু বি পার্ট অফ ইট। আমরা চাচ্ছিলাম তাদের সাথে থাকার, বাট আনফর্চুনেটলি ওই জায়গাটা এই সরকার আমাদেরকে দিচ্ছে না বা দেয়নি, এবং যার কারণে দিন বা দিন এই সরকার মানুষ থেকে দূরে সরে যাচ্ছে, বা সাধারণ মানুষের কোয়েশ্চেনে পড়ে যাচ্ছে। এই সরকার গত 1.5 মাস 2 মাসে রাজনৈতিক দলের সাথে একটাই মাত্র মিটিং করেছে একটা ব্যাপারে, সেটা হলো কি 15ই অগস্টে কি ছুটি হবে কি হবে না। এটা তো কোনো অনেক বড় ইম্পর্টেন্ট ব্যাপার হতে পারে না। আমরা এতগুলি পলিটিক্যাল পার্টি, স্পেশালি বিএনপি ইজ এ বিগ পলিটিক্যাল পার্টি, আমরাও যারা স্টেক হোল্ডার, আমরাও যারা 15 বছর 16 বছর কি করেছি বাংলাদেশের জনগণ দেখেছে আমরা কি করেছি।
তা আমার মনে হয় সরকারের এখনো একটা ভোকাল পয়েন্ট নাই, কোনো স্পোক্সম্যান নাই, সরকার একটা লিয়াজো কমিটির জায়গা নাই। এই জায়গাগুলি করলে না এই সরকার 16 মাস 18 মাস থাকুক সেটা মুখ্য ব্যাপার না, ভালোভাবে থাকুক এবং যেই কাজটা তারা স্বপ্ন নিয়ে এই বাংলাদেশের মানুষ তাদেরকে বসিয়েছে সেটা যতদূর সম্ভব সেই পর্যন্ত যদি যায় তাহলে আমরা মনে করবো আমরা সাকসেসফুল একটা কিছু পেয়েছি। বাট কনফিডেন্সটা দরকার, ন্যাশনাল কনসেনসাসে কনফিডেন্সটা দরকার। আর্মি চিফের যেই বক্তব্য যে নির্বাচন 16 মাস বা 18 মাস হয়েছে, এটারও একটা ব্যাপার যে আর্মি কেন বলল যে কথাটা একটা গ্রুপ বলে, এই কথাটা আসলে বলা ঠিক না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই সরকারটা ইজ আর্মি ব্যাকড সরকার, এই গভর্নমেন্টই আর্মি ব্যাক। এটা কোনো নর্মাল প্রসিজারাল সিস্টেম না যে সরকার আলাদা আর্মি আলাদা। কিন্তু আর্মি আবার ঠিক আগের মতো নিজেকে এটার সঙ্গে জড়িয়ে ফেলছে না, যেটা 2007 এটা তারা একটু অনেক দূরে থাকছে এবং তারা জাতির কাছ থেকে জাতির জন্য ওনারা বলতেই পারেন, এতটুকু একটা গাইডলাইন দিতেই পারেন যে 18 মাসের জন্য যাতে নির্বাচন করা যায় সেই ব্যাপারে। যেটা আপনি বলছেন যে তাদের একটা বড় স্টেক ছিল, অবশ্যই তাদের স্টেক ছিল, তাদের স্টেক ছাড়া এই সরকার কোনো সময় আসতো না। তো এবং তাদের সাপোর্ট কন্টিনিউয়াস স্টেক, কারণ এই কথাটাকে আইসোলেটেডলি দেখতে তো হবে না। একই সাথে আর্মি চিফ এই কথাও বলেছে যে আই অ্যাম উইথ দ্য গভর্নমেন্ট, আই অ্যাম উইথ দ্য গভর্নমেন্ট। তো আমার মনে হয় এই জিনিসটাকে আমাদের পজিটিভলি দেখা উচিত। এবং যেই কথাটা ইউনূস সাহেবের অ্যাডভাইজার বললেন ওই কথাটা তুমি আগে বলেন নাই, তুমি আগে বলতেন। উনি এই কথাটার পরিপ্রেক্ষিতে বলছেন, তো এই কথাটা মনের মধ্যে রাখা দরকার ছিল কি, যেখানে জাতি পালবিহীন নৌকার মতো আমরা সংস্কার তো একটা কন্টিনিউয়াম, মানে শুধু কন্টিনিউয়াম, এটা একটা রিলেটিভ টার্ম, নেভার এন্ডিং। না এটা একটা রিলেটিভ টার্ম। এটা শুধু না যে আপনি কত বড় সংস্কার করতে চাচ্ছেন, এবং কিছু একটা জায়গায় তো প্রশ্ন থেকেই যাবে যে কি কি সংস্কার করার ম্যান্ডেট আপনার আছে। আপনি এত বড় সংস্কার করতে যাবেন যেখানে জনগণের সম্পৃক্ততা নাই, সেটাও তো আবার কোয়েশ্চেনেবল হয়ে যাবে আমাদেরকে বাদ দিয়ে। আপনি নির্বাচনমুখী সংস্কার করেন, আপনি নির্বাচনে গ্র্যাজুয়েট করতে পারবে বা ইন্টারমিডিয়েট করতে পারবে, বা প্রত্যেকটা আপনার ভোট কেন্দ্রে আপনি সিসিটিভি লাগাবেন, আপনি মিটিং মিছিল বন্ধ করে দিয়ে 25 লক্ষ টাকা কিভাবে করা যায় সেটা করেন, আপনি সিকিউরিটি বাড়ান, আপনি সেগুলি করেন। বাট আমার কথাটা হলো আপনি যদি এমন কোনো কিছু করতে চান যেখানে আপনি মনে করতে পারেন সেটা দিয়ে আপনি ফ্যাসিজম চেঞ্জ করতে পারবেন, স্বৈরাচার চেঞ্জ করতে পারবেন, আমি এখানে নির্দ্বিধায় বলে দিতে চাই স্বৈরাচার ফ্যাসিজম এই জিনিসগুলি মাইন্ডসেটে। আপনি ভালো মানুষকে বসাবেন, ভালো মানুষ ভালো কাজ করবে। আপনি খারাপ মানুষকে বসাবেন, সে ভালো সিস্টেমকে কারাপ্ট করে দিবে। সো আমার মনে হয় এই জন্য একটু কনফিউশন এখন। সিস্টেমটা ভালো থাকলে খারাপ মানুষও ভালো থাকতে বাধ্য হয়ে যাবে, 100% ভালো থাকতে বাধ্য। প্রফেসর বাবুর রহমান, আপনি ওই কথাটা দিয়ে আমি শুরু করতে চাই যে আসলে মানুষ তো ফেরেশতা হয় না, মানুষ ভুল ত্রুটিতে ভরা, এবং পাওয়ার টেন্ডস টু কারাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। আমাদের দেখতে হবে যে শেখ হাসিনা এত বড় ডিক্টেটর হলেন কিভাবে, কোন কোন জিনিস তাকে হেল্প করেছে ডিক্টেটর হওয়ার ক্ষেত্রে। নিঃসন্দেহে আপনি বলতে পারেন যে তিনি এই কথাটা বারবার বলতেন, তিনি যে প্রধানমন্ত্রী তার চাইতে তিনি বলতেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা। প্রশ্ন হলো সো হোয়াট? আপনি বঙ্গবন্ধুর কন্যা মানে কি আপনি 1500 লোককে মেরে ফেলবেন? আপনি এই লোকদেরকে গুম করে ফেলবেন? আপনি বিনা বিচারে আপনার লোকদের ক্রস ফায়ারে দিবেন? আপনি লুটেরাদের রাজত্ব কায়েম করাবেন? যেসব লোকদের কথা মিস্টার পার্থই মাত্র উল্লেখ করলেন, এই প্রত্যেকটা লুটেরা, আপনি চিন্তা করেন ওনারই এক মন্ত্রী 360টা বাড়ি কথা লন্ডন, ক্যান ইউ ইমাজিন? আর আপনি কার সন্তান ইট ডাজ নট ম্যাটার টু মি। ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক, এক্স্যাক্টলি ওনার পিয়ন। তো ফলে ওনার বাকি কিছু দেখা দরকার নাই। এই গরিব দেশকে কত উন্নত করা যেত, কোথায় নিয়ে যাওয়া যেত, শুধু যদি এই পাচারগুলো বন্ধ করা হতো এবং অন্যায় খাতগুলোকে তিনি দমন করতেন। গভর্নর সাহেব বলেছেন 5টা পরিবার 2 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, 5টা পরিবার। ইমাজিন। তো এর দায় কি সরকারের উপর বর্তায় না? এ দায় সল্লি ওই তো দায় না, সরকার জড়িত, দায় অন্য কথা। শুধু তা না, সরকার এক ব্যবসায়ী তো বলেই দিলেন 15 বছর আগে কি ছিলাম, এখন কি আছি, আপনার সাথে অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যৎ থাকবো, মৃত্যুর পরেও থাকবো। যদিও পরে আর জান নাই আর কি, হয়তো পরেটা দেখা যাবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে এত অবারিত ক্ষমতা, এবং তিনি বলতেন, হাসিনা প্রায় দেখতে বলতো যে আমার আরো ক্ষমতা দরকার, আমি উন্নয়ন করতে চাই। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? মানে এটা হচ্ছে যে
ক্ষমতার আকাঙ্ক্ষী যখন হাঙ্গারটা এমন পর্যায়ে যায় যে মানুষ তার নর্মাল সেন্স অফ জাজমেন্ট হারিয়ে ফেলে, যে কারণে হিউম্যানিটি টার্নস ইনটু ডেভিলিশ নেচার। এবং তাই হয়েছে। এর জন্য সিস্টেম দরকার আছে। পুলিশের ক্ষেত্রে আমি যদি ধরি, ক্যান ইউ বিলিভ এই হাসিনা সরকারের এক পুলিশ অফিসার আমাকে বলেছে আকাশের যত তারা পুলিশের তত ধারা। অর্থাৎ আমি বললাম হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? বলেছে কাউকে শুধু আগে নেওয়া, কাস্টডিতে নেওয়া, তো কোন ধারায় তারা দেখাবো সেটা তো আমার ব্যাপার। আবার বলেছেন না মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। আচ্ছা, তো এগুলো তো বাস্তবায়ন তারা ঘটিয়েছে। অতএব এই যে পুলিশ কমিশনের কথা বলা হচ্ছে, পুলিশকে ঢেলে সাজানোর কথা বলা হচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা আমি মনে করি এই সংস্কারগুলো এখন কেন করা দরকার। ট্রাস্ট মি, নির্বাচন হয়ে গেলে যারাই নির্বাচিত হবে, অতীতে দুর্ভাগ্যজনক হলে সত্য, কালো আইন বাংলাদেশে ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল ইলেকশন আগে প্রমিস করেছে, তারা যখন অপোজিশনে থাকে তখন তারা বলে যে এগুলো কালা কানুন, এগুলোকে কোনো অবস্থাতে রাখা যাবে না। তারপরে যখন ক্ষমতায় এসে যান তখন এগুলো ভেরি সুইটেবল, ভেরি ফিট ফর দ্যাম, তখন ওনারা হয় চুপ করে যান অথবা আরেকটা নতুন কালা কানুন, ওই যে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তি, মানব চরিত্রের বৈশিষ্ট্য একটি অপরাধ করার পরে বা একটি ভুল করবার পরে এ থেকে শিক্ষা না নিয়ে নতুন আরেকটি ভুলের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তো তদ্রূপ এই জন্যই যে কথাগুলো এসছে যে সংস্কার কেন জরুরি এবং কতদিনের মধ্যে কোন কোন এরিয়াতে সংস্কার জরুরি। লেট মি টক অ্যাবাউট দিস ম্যাটার। আমাদের খুবই জরুরি। নাম্বার ওয়ান, এ কথা কিন্তু আমরা আন্ডারমাইন করলেও স্বীকার করতেই হবে, এই ছাত্ররা, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে অন্যভাবে বেশি করতে গিয়ে, এই ওয়াইলিং করতে গিয়ে সমস্যা বাঁধানো হচ্ছে। বাট তাদের যে যোগ্য অবস্থান, যেটা তারা অবদান রেখেছে, এটা তো সারা দুনিয়া স্বীকার করছে, বাংলাদেশের সবাই রাজনৈতিক দলও স্বীকার করছে। কিন্তু ইট ইজ নট সিম্পল ম্যাটার। অনেকে আজকে বলে অমুকে শহীদ হয়েছে, অমুকে শহীদ হয়েছে, তাদের কথা শোনা হচ্ছে না। এই ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা প্রত্যেকে জীবন্ত শহীদ, বিকজ দে ওয়ার ইন দ্য ফ্রন্ট, গুলির জন্য তারা প্রস্তুত হয়েই গিয়ে। এদের আর কি করতে হবে এখন? এক্স্যাক্টলি, না, আই এম কামিং টু দিস পয়েন্ট। সেখানে হচ্ছে যে এদের একটা সুন্দর কথা আছে যে ফেসিজম যাতে ফিরে আসে, একটা বন্দোবস্ত, অ্যান্টি ফেসিজম, একটা বন্দোবস্ত দরকার। তাদের আকুতিটাকে আমি সম্মান করি এবং এটাকে আমি মনে করি নজর দেওয়া দরকার রাজনৈতিক দলগুলো, আলোচনায় আনা দরকার। এই আকুতি কিন্তু গোটা বাংলাদেশের মানুষ চমৎকার। সেই জন্য এই কাজটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে হবে। কোন কোন বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছতে পারে, তাহলে এটা বাকিদের জন্য ইমপ্লাইড হবে। অন্যথায় দুদিন পরে নির্বাচনের পরেই শুরু হয়ে যাবে, এই পার্লামেন্টও কাজ করবে না হয়তোবা। কারণ আমরা দেখেছি অতীতের পার্লামেন্টগুলো, আই স্টাডিড অ্যাবাউট দ্য পার্লামেন্ট, টিএবির ভালো অনেকগুলো গবেষণা আছে এই সর্বশেষগুলোর আগে, যেগুলো একেবারে দ্য পার্লামেন্ট ইউ আর ইন, সেই 2009-এর যে পার্লামেন্ট ছিল 14 পর্যন্ত, তখনও কিন্তু ওয়াকআউট এত বেশি ছিল। এর আগে যখন আওয়ামী লীগ অপোজিশন ছিল, খালি ওয়াকআউট। নো, সংসদীয় কার্যক্রমকে ব্যাহত করে নয়। তার মানে হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ সার্টেন বেসিস অফ কনসেনসাস, যেখানে থেকে কনস্ট্রাকটিভ অপোজিশন চালিয়ে যেতে হবে, যা কোনো প্রক্রিয়া হোক না কেন। সেখানটায় আমি মনে করি যে এক ধরনের সামাজিক চুক্তি আমাদের জরুরি। সামাজিক চুক্তি, এই যা কোনো অভ্যুত্থান কিংবা রেভলিউশনের পরে, before you go for any constitutional amendment or rewriting the constitution, whatever you do, you must have a social compact or pact, whatever you call it. একটা সামাজিক চুক্তি হতে হবে, যেটা রুশো বলেছিল চমৎকারভাবে। সেটাতে জেনারেল উইল প্রতিফলিত হবে। আমাদের কালেকটিভ যে উইজডম, কনসিয়েন্স, আমাদের যে এক্সপেকটেশনস, অল দিজ উইল বি রিফ্লেক্টেড। সেটা কাদের মধ্যে? রাজনৈতিক দলগুলোর মাধ্যমে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে তারাই হচ্ছে আমাদের চালিকা শক্তি দেশের। কাজেই ছাত্ররা কদিন পর তাদের শিক্ষাঙ্গনে ফিরে যাচ্ছে, যেতেই হবে। তারাও তো একটা, এই সরকার তো আমাদের ডাকে না। আমি মনে করি কি এখানটায় অবশ্যই আমি আপনার সাথে একমত, সরকার ডাকিনি, বাট তার মানে এ নয় রাজনৈতিক দলগুলো তারা প্রোঅ্যাক্টিভ ওয়েতে কিছু কিছু বিষয়ে তারা কাজ এগিয়ে রাখতে পারে। আমি মনে করি না, আমরা কাজ আগাচ্ছি, আমরা কথাও বলছি। চমৎকার। এবং সেই জিনিসগুলো কংক্রিট আকারে, ট্রাস্ট মি, যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছতে পারে কতিপয় ফর্মুলা নিয়ে, এই সরকার সেটাকে অনার করতে বাধ্য। আমি লিখে দিচ্ছি এখানে,
যদি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তারা আলাপ আলোচনার ভিত্তিতে কতিপয় বিষয় নির্ধারণ করে নিতে পারে, এর সাথে যদি আমি মনে করি বৃহত্তর সমাজের, জাস্ট নাগরিক সমাজের কথাই যদি বলি, একটা রেপ্রেজেন্টেশন থাকে, এবং ছাত্রদেরকেও, আমি এটা কোনো দোষণীয় হবে না যদি রেপ্রেজেন্টেটিভ কয়েকজনকে কি হিসেবে নেওয়া হবে, পলিটিক্যাল পার্টিজ উইল ডিসাইড, কিন্তু অর্থাৎ যে প্রক্রিয়া হোক না কেন তার মধ্যে আপনার এই কথাগুলি তো এই সরকারের রিয়েলাইজ করতে হবে। ওয়েল, এই আলোচনার মাধ্যমে তো এইটাই আমরা প্রেজেন্ট করতে চাচ্ছি। দ্যাটস দ্য পারপাস। আজকে 1.5 মাস 2 মাস তো হয়ে গেল, তো সরকারের কাছ থেকে তো আমরা বারবার এই কথাটা বলছি সরকারকে যে আপনি ইনক্লুসিভ হন, আপনি আমাদের সাথে কথা বলেন, আপনি একটা স্পোকসম্যান দেন, আপনি যেসব কথা বলছেন সোশ্যাল কন্ট্রাক্ট হতে হবে, আলাপ করতে হবে, আমরা উই ডু রিয়েলাইজ দ্যাট। বাট আমার কথা চলে সেইগুলি তো সরকারের উপলব্ধি করতে হবে এবং উপলব্ধি করাইতে হবে। আমরা কি আমি মনে করি রাজনৈতিক দলগুলো যদি উদ্যোগ নেয়, সরি প্রেসার দিয়ে, ইয়েস, এটা না, আই ডোন্ট থিংক সরকারের এত টাইম আছে। আপনি যেভাবে বলছেন সরকার এত টাইম নাই। আপনি যদি দেখেন, বিকজ 18 মাসকে যদি, সরি মাহবুব আমি একটু অ্যাড করি আপনার সাথে, 18 মাস যদি আপনি দেখেন, আপনি সামনে রোজার ঈদ আসবে, তারপর কোরবানি ঈদ আসবে, আর জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থেকে আমরা সব নির্বাচনে ব্যস্ত হয়ে যাব। এই 18 মাস রেজাল্ট আসার পরে সব জায়গাতে কিন্তু নির্বাচনমুখী একটা আলাপ চলে আসবে, এবং ট্রাস্ট মি, আমরা যারা পলিটিশিয়ান আমরা কিন্তু সেদিকে চলে যাব জানুয়ারি মাস থেকেই। যেহেতু আমরা 15 বছর রাজনীতি করতে পারি নাই, আমরা 15 বছর কোথাও যেতে পারি নাই, আমরা কথা বলতে পারি নাই, সুতরাং আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু সেদিকে চলে যাবে, এবং সরকার হয়ে যাবে এই 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 এখনকার যে সরকার, এটা হয়ে যাবে এই সংস্কারের আলাপ নিয়ে। তো আমার মনে হয় না সেই পরিমাণ সুযোগও থাকবে, এটা আরো আগে করে ফেলা উচিত ছিল। ডেফিনেটলি আগে করা হয়নি, ডাজন্ট মিন দ্যাট এখন করা হবে না। এবং আমি এটাও মনে করি যে রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনী কম্পিটিশনে চলে যাবে, পরিবেশ কিন্তু ডিফারেন্ট হবে। কাজী যদি কোনো ধরনের কনসেনসাস ফর্মুলা তৈরি করতে হয়, দিস ইজ হাই টাইম। এবং সেক্ষেত্রে আমি মনে করি রাজনৈতিক দলগুলোকেই প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার, নিজেদের মধ্যে এমন আলাপ আলোচনায় পৌঁছানো দরকার যে সরকার টের পাবে যে জাতীয় ঐকমত্য কি জিনিস। জি, আমি আরেকটা প্রশ্ন, আমরা জাতীয় ঐকমত্যের আলোচনা করছি, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কনসেনসাস প্রতিষ্ঠার কথা বলছি। আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশের, যদিও তো তারা ক্ষমতায় থেকে এখন পতিত বিতাড়িত বা নিজেদেরও ওই মরাল স্ট্রেংথ নাই সামনে আসবেন, কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, বা এই প্রসেসের মধ্যে আওয়ামী লীগকে আপনারা কোথায় আশা করেন, কোথায় দেখতে চান? আমি আপনার কাছে পরে আসছি। এই যে আওয়ামী লীগের কথা আপনি বললেন, এই আওয়ামী লীগ তার রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগ রক্তের উপরে দাঁড়ানো একটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের হাতে এত রক্ত, এত অত্যাচার, এত লুট, এত নিপীড়ন, এত নির্যাতন। আমার মনে হয় না যে এই আওয়ামী লীগে এই মুহূর্তে এমন কোনো নেতা আছে যে এই এত এত অত্যাচারের সেই বোঝা কাঁধে নিয়ে আওয়ামী লীগের ইমেজকে ফেরত আনার মতো যোগ্যতা রাখে এই মুহূর্তে। এবং নৈতিকভাবেও যেটা আপনি চিন্তা করে দেখেন যে এত লাশের উপরে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল, এবং যারা গত 3টা বার নির্বাচনকে যেভাবে হত্যা করেছে, নির্বাচনের গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছে, এবং মানে এই হত্যা করার পরে দাঁড়িয়ে কনফিডেন্টলি যারা উদযাপন করেছে যে জিতবে এবার নৌকা, জয় বাংলা বলে আগে বাড়ো, এখন সারা বাংলাদেশে জয় বাংলা বলে গর্তে ঢুকো, কারণ তারা কোথাও নাই। এবং আমি যেটা আগেও বলছি এখনও বলি যে এরশাদ সাহেবের পতনের পরও আপনার মিজান চৌধুরী যেভাবে দলকে ধরে দাঁড়িয়েছিল, 1/11-এর সময় জিল্লুর রহমান সাহেব আইভি কঙ্কটে, খন্দকার দেলোয়ার যেভাবে ন্যাম ধরেছিল, আজকে আওয়ামী লীগের 2 মাস হয়ে গেল, একটা মুরগির খোপও পেল না আওয়ামী লীগের কোনো নেতা দাঁড়িয়ে বলবে যে আমি আওয়ামী লীগ। যেটা রাইটলি আপনি পয়েন্ট করেছেন, ওনাদের মোরাল উইথ স্ট্যান্ডিং পয়েন্ট নাই। এই মোরাল স্ট্যান্ডিং পয়েন্ট যেহেতু আওয়ামী লীগ এখন, মাহবুব ভাইয়ের একটা কথা বলি, আওয়ামী লীগের যদি 10 থেকে 15% ভোটও আজকের দিনে ভোট ব্যাংক ধরে থাকেন, আপনি বলে থাকেন, আপনি এদেরকে বাদ দিয়েও কিন্তু জাতি গঠন প্রক্রিয়া করতে পারবেন না। এরকম একটা দল থেকে যাবে, এরকম একটা মানুষ থেকে যাবে, এরকম একটা গোষ্ঠী থেকে যাবে। তো সুতরাং এটাও আবার সত্যি কথা যে আওয়ামী লীগে যে ভালো লোক নেই সেটাও সত্যি না। আওয়ামী লীগে সারা বাংলাদেশে গ্রাম অঞ্চলে এমন অনেক মানুষই আছে যারা বারবারই মনে করতো যে কেন আওয়ামী লীগ এমন করছে, কেন আওয়ামী লীগ নির্বাচন দিয়ে বিরোধী দল হয় না। সমাজে না থাকলে তো আর আপনি দল করতে পারবেন না। সামাজিকভাবে এখন আওয়ামী লীগ একটা মির্জাফর লীগ ভাবে প্রমাণিত হয়ে গিয়েছে। মানে এমন অবস্থা যে আওয়ামী লীগের সাথে কেউ, আওয়ামী লীগের মানে অপোজিটে জনগণ চলে গিয়েছে। তো এই জায়গা থেকে বের করে হয়ে আসা, এবং আওয়ামী লীগের যে বিচার, আওয়ামী লীগের জন্য কোনো নেতৃত্ব এসে
এই লায়াবিলিটি যারা এই হত্যার সাথে জড়িত, খুনের সাথে জড়িত, লুটের সাথে জড়িত, সেই জিনিসটাকে যদি কন্ডেম করে এবং সেটার দায় দায়িত্ব বাদ দিয়ে এবং দলীয়ভাবে যদি সিদ্ধান্ত নিয়ে আসে, তখন দেখা যেতে আওয়ামী লীগ কি রাজনীতিতে ফেরত আসতে পারে কি পারে না। কিন্তু আজকে আওয়ামী লীগকে এটার আওয়ামীতে আসবে প্রার্থীর কথাগুলো যে সত্য হতো কতই না সুন্দর হতো, যে আওয়ামী লীগের মধ্যে ওই যে অবশিষ্ট কিছু মানুষ আছে তারা এই সমস্ত দায় নিয়ে তারপর সংশোধনের কার্যকর পদক্ষেপ তারা নিতে পারত। 1996 সনে শেখ হাসিনা 22 বছর পরে যখন ক্ষমতায় আসেন, ওই সমস্ত ক্ষমা লোক কত চমৎকার ভাবে, তো নেড়া বেলতলা একবারই যায়। সাধারণ মানুষের আস্থা তারা বারবার ভুলুণ্ঠিত করেছে। আমি পূর্ণ আপনার সাথে একমত যে এত রক্তের উপরে দাঁড়িয়ে অন্তত এই জেনারেশন যতদিন বেঁচে আছে তাদের স্মৃতি থেকে কি মুছে ফেলা সম্ভব? মাত্র যে 15 শহীদ হয়েছে, কত হাজার চোখ অন্ধ হয়েছে, আর কত পরিবার সর্বশান্ত হয়েছে, আর রাজনৈতিক দলগুলো সেটা কিন্তু আপনার 2 মাসের হিসাব আমরা আলোচনা করছি, 15 বছরের হিসাব এখনো ফোন আলাপ আমরা শুনি, মানে 20 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময়টা যে এক্সিস্ট করে না, মানে এমন একটা টোন যে এটা এক্সিস্টই করে না। এবং এই কাউন্টার অ্যাটাক যেটা ইউনূস সাহেব করিয়েছে, এই করেছে ওই করেছে, এরকম যদি ডালেমা থাকে, তারা তো এখনো মানে কোন জগতে বাস করে বোঝাই তো। কেউ বলেন ক্ষমা চাইলে হয়ে যাবে, নো, এই সমস্ত এই রেটরিক দিয়ে কিছু হবে না, পরিষ্কার। সেই জন্য কিন্তু দরকার। আবার আমি এটার সাথে একমত না যে অত বছরের জন্য ব্যান করো, তত বছরের জন্য ওইটা করো। ন্যাচারাল প্রক্রিয়ার মধ্য দিয়েই তো তারা মিস্টার পার্থ তাদের রাজনীতি। না, আরেকটা কথা, আপনি কেন এটা মনে করেন আওয়ামী লীগ যখন তার প্রেসিডিয়ামে বসে 14 দলের মিটিংয়ে বসে তারা হত্যাকে জাস্টিফাই করে এবং আরো হত্যা করার কথা বলে, তাহলে রাজনৈতিক দল হিসেবে তো তারা ব্যান্ড হতে পারে ভাই। আমি আসছি এখানটায়, এইটা কিন্তু আইনি প্রক্রিয়াটা এমন হওয়া উচিত, আগে বিচার হওয়া দরকার হত্যাযজ্ঞের। এটা তো মানুষের 1 নম্বর দাবি সারা জাতির। এই ব্যাপারে তো কোনো দ্বিধা না, বাট হত্যার জন্য তো আপনি পুরো আওয়ামী লীগকে দায়ী করতে পারবেন না। আমি আসতেছি, আমি সেটা বলছি। তো আপনি যখন টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে যদি তাদের বিচার, কারণ এই বিচার প্রক্রিয়া শুধু একজন টপের ব্যক্তির নয়। আপনি চিন্তা করতে পারেন ওই পুলিশ লীগ বলে একটা লীগ আছে না, আচ্ছা এই যে ওসিগুলো, আপনি কঠিন কাজ যে কারা কারা গুলি করেছে, এটা সময়ের ব্যাপার। এক্স্যাক্ট, হ্যাঁ, এটা সময়ের ব্যাপার। গুলি করেছে না, এটা কিন্তু ইউ আর দ্য ম্যান অফ জাস্টিস সিস্টেম। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, দ্যার হ্যাজ টু বি ক্লিয়ার কাট টাইমিং, যে অবশ্যই লিগ্যাল প্রসিডিওরের মধ্য দিয়ে করতে হবে, বাট ইট মাস্ট বি। পুলিশে পরে ধরেন, আপনি পুলিশের বাবাদের ধরেন যারা বেনিফিশিয়ারি, আপনি ওদেরকে ধরেন। তো প্রত্যেকটা মানে স্টেক হোল্ডার, সেই অর্থে যারা এই অচলায়তনকে টিকিয়ে রেখেছে, মানুষের জীবনকে এইভাবে শেষ করে দেওয়ার বন্দোবস্ত করেছে, তো সেই জন্যে বিচার কাজটা যদি আগে হয়, এই সরকার কতটুকু ক্রেডিবল হতে পারে, শক্তি কতটা দেখার বিষয়। যে করুন না শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করুন, ভারতের সাথে ডিল করুন, তা এই যে চুক্তি তো আছে, প্রত্যর্পণ চুক্তি নিয়ে আসুন, প্রেশার ক্রিয়েট করুন, দেখুন কি দাঁড়ায় পরিস্থিতি। আমরা তো মনে করি যে এই সরকারের সেখানেই প্রমাণিত হবে যে তারা কত দূর যেতে পারে, এবং জনমানুষের আস্থা পূরণের জন্য তাদেরও তো কিছু দায়বদ্ধতা রয়েছে। তারা তো নিজেরা বসেননি, দেশবাসী তাকে বসিয়েছে, মেনে নিলাম, তারপর তো তাদের অ্যাকাউন্টেবিলিটি। জুল ভাই, আমি একটু থামাই, আমি একটা পলিটিশিয়ান, আমি একটা কথা বলি। আমরা যে চেহারা দেখেছি আওয়ামী লীগ গত 15 বছরে যেভাবে রাজনীতি নষ্ট করেছে, এবং যেই স্বৈরতন্ত্র, যেই মাইন্ডসেট, যেই অ্যাটিটিউড, যেইভাবে নির্দ্বিধায় মানুষ হত্যা থেকে আরম্ভ করে যা করেছে, আওয়ামী লীগ যদি রাজনীতিতে, মানে সত্যি কথা বলতে, বিচার ফেস না করে আওয়ামী লীগকে যদি কেউ যদি খুব উদার মনে এসে এই দেশে বা এরা যদি বলে, তাহলে আমরা কিন্তু রাজনীতি করব না, সম্ভব না, রাজনীতি করব না। না, ওই বিষয়ে যাওয়া লাগবে না। শুধু একটা কথা বলি,
আমাদের কেউ কেউ এটা বলেছেন এবং আমি এটাকে সমর্থনী। কথাটা হচ্ছে কি যে ফেসিজমের সিম্বল, ফেসিজম শুধুমাত্র বাহু নিয়ে যে আসছে তা না, তার অনেক ধরনের সিম্বল মায়া তৈরি করে, মোহ তৈরি করে। ওসব মোহে ওই মুগ্ধ হয়ে আমার এই রক্তকে অস্বীকার করা যাবে। গুড গভর্নেন্সের, অবশ্যই গুড গভর্নেন্সের সবচেয়ে বড় ব্যাপারটাই হলো যে রুল অফ ল। যেই হত্যা হয়েছে, যা করেছে, নাহলে আমাদের নেক্সট প্রজন্ম এই দেশে থাকবে না, এই দেশে রাজনীতি করার চিন্তা করবে না, আমরাই করব না চিন্তা। আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করতে আসছি, বাট আমি আমার কাজের জন্য, আমার গণতন্ত্র চর্চার জন্য ভবিষ্যতে কেউ এসে ক্ষতি করে দিবে, শত বছর জেলে দিয়ে দিবে, গুম করে রাখবে, এটা করে রাখবে, এগুলি তো আমরা দেখেছি। ইভেন কি ক্ষমতা থেকে যাওয়ার পর যেই জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি এবং যা হচ্ছে, আমার মনে হয় এই বিচারটা মানে সবচেয়ে বেশি জাস্ট টু ক্রিয়েট অ্যান এক্সাম্পল যে আগামীতে, এবং এই মাইন্ডসেটের মানুষরা যাতে নেতৃত্বে না আসে। আমি ভেরি ইম্পর্টেন্ট করব, প্রফেসর ইউনূস জাতিসংঘে বলছিলেন যে আমাদের তরুণরা যে দৃষ্টান্ত স্থাপন করছে বিশ্বের অনুপ্রেরণার, ডিক্টেটরশিপ যেটা মানুষের অধিকারকে পদদলিত করে বছরের পর বছর এত কোটি কোটি মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসতে পারে, আপনি কোন ডেফিনিশনে এটাকে জাস্টিফাই করবেন? আর যদি আপনি যেটা আরব বসন্ত পারে নাই, যেটা এই যে বেনালির মতো লোকদের ওখানে যা ঘটেছে, ভিন্ন কায়দায় কিন্তু ওখানে স্বৈরতন্ত্র ফিরে এসছে, মনে রাখতে হবে। অনেক দেশেই যা হয়নি, আপনি বাংলাদেশে যদি এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারে, দ্যাট উড বি হিস্টোরিক, দ্যাট উড বি আ লেসন অন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এটা করতেই হবে, এখানে পারেন না, এইখানে এই জিনিস বাংলাদেশে করতে হবে, নাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম ভালো মানুষরা রাজনীতি করে নাই ভয়ে যে তাদের গুম হতে হবে, তাদের এই হতে হবে। এখন বাংলাদেশে ভালো ভালো ছেলেরা আমাদের কাছে আসছে রাজনীতি করার জন্য, বিকজ ওই ভয়টা অনেকাংশে কেটে গেছে। এমন একটা সময় ছিল ভাই, আমরা ফোন বন্ধ করে সরিয়ে রাখতাম, আমরা কথা মনে হতো যে বন্ধ ফোনেও বুঝায় তারা শুনতে পারে। একটা স্ট্যাটাস দিয়ে আমরা 5 বার পরিবর্তন করতাম যে শব্দ কিভাবে পরিবর্তন করা যায়। এই যে ভীতিটা নিয়ে আমরা থাকতাম, এই ভীতি নিয়ে থেকে রাজনীতি করা কঠিন। আপনি মুক্ত চিন্তা করতে পারবেন না, মুক্ত আলোচনা করতে পারবেন না। এরপরে যদি কোনোভাবেও এরা রাজনীতি করার স্বপ্ন দেখে, মিটিমিটি করে হাত পাও ধরে কান্নাকাটি করে, এরা ওই চেহারাই ফেরত আসবে, বিকজ এটাই তাদের চেহারা। কোনোভাবেও এই বিচার ছাড়া আপনি যদি আওয়ামী লীগকে এস্টাবলিশ হতে দেন, তাহলে আগামীতে একটা বড় জেনারেশন আর কখনো রাজনীতি করবে না। এবং আপনি যেটা বলছিলেন যে সিস্টেম দরকার, হ্যাঁ সিস্টেম দরকার, কিন্তু একটা করাপ্টেড পারসন তার ইচ্ছা মতো করে কিন্তু সিস্টেমকে করাপ্টেড করবে, ওই সিস্টেমকেই করাপ্টেড করবে। 2008 সালে কিন্তু বাংলাদেশ এত খারাপ ছিল না। আস্তে আস্তে জুডিশিয়ারি থেকে আরম্ভ করে, ব্যুরোক্রেসি থেকে আরম্ভ করে, আর্মি, সব কিছু, পুলিশ থেকে আরম্ভ করে আস্তে আস্তে কিন্তু পুরো সিস্টেমটাকে করাপ্টেড করা হয়েছে, যাতে এক জায়গায় বসেই পুরো দেশটা চালানো যায়। সিস্টেম তো ভালো খারাপ ছিল, কিন্তু ওই সিস্টেমকে করাপ্টেড করা হয়েছে। তাই আমি বলছি যে আমি এখনো মনে করি বাংলাদেশকে ভালো করতে হলে ভালো মানুষের রাজনীতিতে আসতেই হবে। খুব ছোট করে 3টি কাজ করা জরুরি। এক হচ্ছে মানুষের জীবন নেওয়ার চেয়ে বড় অপরাধ অন্যায়ভাবে একটা মানুষের জীবন, কোরআনের আছে যে একটা মানুষের অন্যায়ভাবে হত্যা করা মানে সারা মানব জাতিকে হত্যা করা। তো কাজেই এই এতগুলো জীবন যারা নিয়েছে, এই বিচার করে পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সম্পদ যারা নিয়ে গেছে, একটা হলো জীবন নিয়ে গেছে, একটা সম্পদ, দেশবাসীর 18 কোটি মানুষের সম্পদ যারা এই অলিগার্ক, আপনি দেখুন যদি এই সংস্কার আপনি এখন না করেন, অর্থাৎ তাদের শাস্তি বিধান যদি ত্বরান্বিত না করেন, আপনি তো দেশকে কোনো দিকে নিতে পারেন যদি সম্পদ আপনি ফেরত আনতে পারেন আর ওদেরকে যদি অ্যাকাউন্টেবল করতে পারেন। না হলে আজকে আমেরিকান এত মানবিক কথা বলে, কাজের বেলা কিছুই না, কারণ এই পেক আছে। এই পেক হচ্ছে যে দে অ্যাকচুয়ালি মেক কংগ্রেসম্যান, তাদেরকে ইলেক্টেড হবে কে পরাজিত হবে তারা ডিটারমিন করে। এই টাকার উৎস কালো, তারা টাকাগুলো কিভাবে ব্যবহার করে, তারা তো স্মার্ট, তারা মিডিয়া আকারে আসে, কেমন, তারা রাজনৈতিক শুধু দল নয়, তারা নানাভাবে আসে নির্বাচনে। এই কালোটা তারা কিভাবে এটাকে ভুলুণ্ঠিত করে ফেলবে, ঘটবে না, অতএব এটাকে দরকার। এবং লাস্ট, এই সংবিধান এটা কোনো অবস্থাতেই থাকতে পারে না, এই সংবিধানকে শেষ করে দেওয়া হয়েছে। অতএব যদি এই গণ আন্দোলন, এই গণ অভ্যুত্থান, বিপ্লব যে নামেই ডাকি না কেন, তার বেসিসটা উপর ভিত্তি করে
জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য একটি নতুন সংবিধান দরকার। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা দেখতে পারেন এবং এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, সংবিধান যেটা আছে সেটা থাকবে না, পরিমার্জন পরিবর্ধন সংশোধন হবে নাকি নতুন করে লিখতে হবে, পুনর্লিখন করতে হবে, নির্বাচন কবে হবে, কতদিনের মধ্যে হওয়া উচিত, সংস্কার কি কি করতে হবে, সেই সংস্কার করতে কি পরিমাণ সময় লাগবে এবং করে সেটা আবার সাস্টেইনেবল হবে কিনা, এসব নানা প্রসঙ্গ আলোচনার মধ্যে আছে। কিন্তু যেটা নেই সেটা হচ্ছে এই বিষয় নিয়ে একটা ঐকমত্যে পৌঁছানোর একটা প্রক্রিয়া, এবং সেখানে রাজনৈতিক দলগুলো প্রধান স্টেক হোল্ডার, তার সঙ্গে সিভিল সোসাইটি আছে, নিঃসন্দেহে গণমাধ্যম এবং সশস্ত্র বাহিনীরও একটা ভূমিকা থাকবে। এবং সবচেয়ে বড় কথা, এটা ফ্যাসিলিটেট করতে হবে সরকারকে। কোন প্রক্রিয়া সারা করবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু উদ্যোগটা আসলে তাদেরকেই নিতে হবে। এটা আমরা বিগত সরকারের আমলে এই আলোচনা করেছি, যখনই সংলাপের আলোচনা হচ্ছে উদ্যোগটা কে দেবে। এক বাক্যে সবাই বলেছেন সরকারের নেওয়া উচিত, কিন্তু সরকার কখনোই সেই পথে হাঁটেনি। কাজে এখনও সেই প্রবণতা দেখা যাচ্ছে, কিন্তু এই কনসেনসাসে পৌঁছানো ছাড়া, ঐকমত্যে পৌঁছানো ছাড়া বাকি আলোচনাগুলো আসলে অসার, শেষ পর্যন্ত এগুলো কোনো ভূমিকা রাখবে বলে মনে হয় না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ।